স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত আসতিম। এবার জানাবো খবরের বিস্তারিত। জাপান সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সকাল 11:30টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বিভিন্ন খাতে দুদেশের মধ্যে চলমান সহযোগিতা আরও বৃদ্ধি করতে জাপানের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, এরই মধ্যে শনাক্ত করা অর্থনীতির নানা ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে সেখানে। বাংলাদেশের বাজেট সহায়তা, প্রকল্পের সহায়তার বিষয়গুলো উঠে আসে দ্বিপাক্ষিক বৈঠকে। পরে দুই দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়, রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান। কোনো সহযোগিতা করা যায় কিনা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। যেমন ডিপ সি ফিশিংয়ের একটা বিষয় আলোচনা এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের যেই তরুণ রাজনীতিবিদ আছে তাদেরকে আরও কীভাবে তাদের ক্যাপাসিটিটা বিল্ডিং করা যায়, বিভিন্ন দেশের গভর্নেন্স সিস্টেমটা যদি তাদেরকে দেখিয়ে তাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যায় সে বিষয়ে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে জাপান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, দুই নেতার বৈঠকের পর যৌথ বিবৃতিতে কি কি বিষয় তুলে ধরা হয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। জানেন যে আসলে আজকে সকালে কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, কিছুক্ষণ আগে সেই বৈঠকটি শেষ হয়েছে এবং তার আগেই কিন্তু প্রধান উপদেষ্টাকে মূলত লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়েছে জাপানের পক্ষ থেকে। এবং এই বৈঠকে এমন নতুন বেশ কিছু বিষয় কিন্তু এসেছে, দুই দেশের মধ্যে নতুন সম্পর্ক তৈরি করে এগিয়ে যাওয়া এবং এর পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন। এবং আপনি জানেন যে এরই মধ্যে যে বিষয়টি সম্পর্কে বলেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব, যেটি জানিয়েছেন যে গভীর সমুদ্র বন্দরের মৎস্য সম্পদ আরোহণ থেকে শুরু করে নানা বিষয় কিন্তু এখানে আলোচনা হয়েছে। এবং বাংলাদেশ মনে করে জাপানের প্রধানমন্ত্রীর সাথে যে বৈঠকটি হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার, এই বৈঠকটির মাধ্যমে বাংলাদেশ সামনে এগিয়ে যেতে জাপানের সহায়তা আরো বেশি পাবে এবং বিভিন্ন ক্ষেত্রে জাপানের যে সকল জায়গায় বাংলাদেশের সহযোগিতা করার বিষয় রয়েছে, অর্থাৎ বাংলাদেশকে জাপান যেসব জায়গায় সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। এবং বাংলাদেশ মনে করছে এই বৈঠকটি আসলে বাংলাদেশের জন্য সামনে এগিয়ে নিতে নানা পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে। এর পাশাপাশি কিন্তু আপনি জানেন যে বিকেলে একটি বিশ্ববিদ্যালয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং বিকেলে সন্ধ্যার ঠিক আগের দিকে রয়েছে বাংলাদেশ এম্বাসি জাপান, সেখানে কিন্তু মূলত একটি বৈঠক অনুষ্ঠিত হবে। যারা এই জাপানে যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তো সব মিলে আজকেও কিন্তু এর বাইরেও কয়েকটি সাইডলাইন বৈঠক রয়েছে এবং আগামীকাল সকালে মূলত ঢাকার উদ্দেশ্যে জাপান ছাড়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো সব মিলে আজকেও কিন্তু একের পর এক বৈঠক এবং নানা বিষয়ে কিন্তু আলোচনা চলছে বিভিন্ন জায়গায়। তো আশা করি বাংলাদেশ অন্তত আশা করে যে এই সফরটি, জাপানের এই সফরটি একটি সফল সফর হিসেবে অভিহিত হবে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের যে চাওয়াগুলো রয়েছে যে সব ক্ষেত্রে জাপানের সহযোগিতাতে সেই জায়গাগুলোতে বাংলাদেশ পূর্ণ সহায়তা পাবে। ধন্যবাদ সোহাগ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার কবরে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে বিএনপির কর্মসূচির বিস্তারিত আমাদের জানাবেন। ফারাস, সেটি নিশ্চয়ই আপনাকে শুরুতেই জানাতে চাই, সেটি হচ্ছে যে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এই যে শেরেবাংলা নগরে তার যে মাজার সমাধিস্থল, সেখানে এরই মধ্যে বিভিন্ন স্তরের নেতারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন শ্রদ্ধা জানাতে। সেই ক্ষেত্রে নিশ্চয়ই আপনাকে একটু দেখাতে চাই যে এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে যে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই বৃষ্টি বৈরী আবহাওয়া উপেক্ষা করে এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আমরা দেখেছি শ্রদ্ধা জানিয়েছেন। আবার এমনও বেশ কিছু পেশাজীবী সংগঠন দেখেছি অনেককেই শ্রদ্ধা জানিয়ে তারা এই স্থান ত্যাগ করেছেন। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি, আমিনুল হক সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা এরই মধ্যে উপস্থিত হয়েছেন।
দেখেছি আমরা। সেই সঙ্গে একটি বিষয় বলে রাখি যে কিছুক্ষণ আগেই যারা এখানে কেন্দ্রীয় নেতা আছেন, বিশেষ করে ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনিও কথা বলেছেন। তো বলার চেষ্টা করছেন যে জিয়াউর রহমান আসলে এই যে এখন রাজনৈতিক যে সংকট, একটি অস্থিরতা চলছে, তাতে করে জিয়াউর রহমান খুব বেশি প্রাসঙ্গিক এই সময়ে। অর্থাৎ তার যে বিভিন্ন আদর্শিক যে চিন্তাগুলো ছিল, তার মধ্য দিয়েই কিন্তু এই দেশ এগিয়ে যেতে পারে। বিশেষ করে বহুদলীয় গণতন্ত্র, সেই সঙ্গে বাংলাদেশি জাতীয়তাবাদের যে একরকম পথিকৃৎ ছিলেন তিনি, সেই বিষয়গুলোই অর্থাৎ স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার যে ধারণা, সেই ধারণাগুলো নিয়েই তারা আসলে সামনে এগিয়ে যেতে চায়, এমন একটি অঙ্গীকারও কিন্তু তাদের মধ্যে রয়েছে। সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে এই অল্প কিছুক্ষণের মধ্যেই আরও নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবেন। তারপরই হয়তো আনুষ্ঠানিক যে শ্রদ্ধার যে বিষয়টি, সেটি হয়তো হবে, এবং তারপরই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। ফারা। ধন্যবাদ আনোয়ার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গভীর নিম্নচাপের প্রভাবে আজও বৃষ্টি হচ্ছে দেশের অধিকাংশ এলাকায়। উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ার ও বেড়িবাঁধ ভেঙে প্লাবিত লক্ষাধিক মানুষ। নোয়াখালীতে গত 24 ঘন্টায় 285 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। হাতিয়ায় জনদুর্ভোগ চরমে। স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট উঁচু জোয়ারে তলিয়েছে নিম্নাঞ্চল। এদিকে ঝোড়ো বাতাসের সাথে বিরামহীন বৃষ্টি হচ্ছে দ্বীপ জেলা ভোলায়। মেঘনা নদীর পানি ছাড়িয়ে যায় বিপদসীমার 132 সেন্টিমিটারে। এতে কলাতলির চর, ঢালচর, মুকরি সহ বিভিন্ন চর নিম্নাঞ্চলের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। ভেসে গেছে শতাধিক গবাদি পশু। তজুমুদ্দিনের সুইচ গেট এলাকায় জোয়ারের পানির তোড়ে রিং বাঁধের 10 মিটার ভেঙে গেছে। লক্ষ্মীপুরেও 10টি ইউনিয়নে অন্তত 40টি গ্রাম প্লাবিত হয়। পানি ওঠায় চরম দুর্ভোগে ফেনীর সোনাগাজীর নিম্নাঞ্চলে অন্তত 8টি গ্রামের বাসিন্দারা। এদিকে কক্সবাজারের কুতুবদিয়ায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ টিটু। টিটু, এখন বরিশালের আবহাওয়া কেমন এবং বৃষ্টিতে জনভোগান্তি ও নৌযান চলাচলের খবর আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ফারা আপনাকে। আসলে এই মুহূর্তে কিন্তু আমাদের রোদের ঝলকানি দেখতে পাচ্ছি আমি। আর বরিশাল যে নদীবন্দর রয়েছে, ইভেন বরিশাল বিভাগের যে কয়টি নদীবন্দর রয়েছে, সব নদীবন্দর কিন্তু 2 নম্বর সতর্ক সংকেত চলমান রয়েছে। আমার সাথে কথা হয়েছে বরিশাল নৌবন্দরের কর্মকর্তা শেখ মোহাম্মদ সেলিম রেজার সাথে। তিনি জানিয়েছেন 2 নম্বর সতর্ক সংকেত বলবৎ থাকায় কোনো ধরনের নৌযান কিন্তু চলাচল করছে না। যেমন এই বরিশাল নৌবন্দর থেকে কোনো নৌযান চলাচল করছে না, ওদিক থেকে বিভিন্ন বরিশাল বিভাগের যে 5 জেলা রয়েছে সেখান থেকেও কিন্তু কোনো নৌযান ছেড়ে আসছে না। তবে এই ধরনের তারা নৌযান কোন সময় ছাড়বে, কি করবে, এই ব্যাপারটা তারা আসলে কেন্দ্রীয় অফিসের জন্য নির্দেশনার অপেক্ষায় রয়েছে। এছাড়া গতকাল রাত থেকে আজকে আমার সাথে আবহাওয়া অফিসের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন গত 24 ঘন্টায় তারা 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আজকে সকাল থেকে কিন্তু কোনো বৃষ্টি নেই। এই কিছুক্ষণ পূর্বে কিন্তু একটু রোদের ঝলকানি দেখা দিয়েছে। এছাড়া আমাদের বরিশাল নদীর কীর্তনখোলা নদী বরিশাল নগরী বেষ্টিত। এই কীর্তনখোলা নদী জোয়ারের পানি ঢুকলে, জোয়ারের পানি যে সময় জোয়ার প্রভাবিত হয় বিকেলের দিক থেকে, সেই বিকেলের দিকটা ওই টাইমে কিন্তু নদীর যে তীরবর্তী স্থানগুলো আছে সেইগুলো কিন্তু প্লাবিত হয়। সেই তীরবর্তী স্থানগুলোতে বেশিরভাগ হচ্ছে বস্তি এলাকাগুলো, সেগুলো তো বস্তিবাসীদের অনেক দুর্ভোগ পথে। তো সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে লঞ্চ না চললে সেক্ষেত্রে ভোলা বাসিন্দারা, কারণ তাদের সাথে বিকল্প কোনো পথ নেই, কোনো সড়ক যোগাযোগ নেই। এই জন্য তারা লঞ্চ ঘাটে আসছেন, খবর নিচ্ছেন কোন সময় তাদের লঞ্চ ছেড়ে যাবে। ফারা। ধন্যবাদ টিটু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।